হ্যালো এভরিওয়ান, একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটার টপিক দেখে বুঝতেই পারছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই প্রশ্ন নিয়ে মানুষ ছোটবেলা থেকে বড় হয়ে আমরা এবং কিছু কিছু সামাজিক পরিস্থিতির কারণেও আমরা এই প্রশ্নটা আমাদের জাগে যে নিরামিষ আর আমিষ এই দুটো খাবারের মধ্যে এত বিভেদ কেন? সত্যি সত্যি কি আমরা নিরামিষ খেতে পারি না? সত্যি সত্যি কি আমরা আমিষ খেতে পারি না? নাকি নিরামিষ খেলে আমিষ খাওয়ার কোনো আলাদা ব্যাপার আছে, বা আমিষ খেলে নিরামিষাশী হয়ে যাওয়াটা ভীষণভাবে উচিত? ঠিক কোনটা করা উচিত আমাদের এই মানুষদের? আমিষাশীরা পর্যন্ত অনুষ্ঠানের সময়, বিশেষ করে পুজো পার্বণের সময় কিন্তু আমরা নিরামিষ খাওয়ার একটা প্রবণতা দেখি। আবার নিরামিষ মানেই যে উদ্ভিজ্জই হতে হবে এমন কোনো ব্যাপার নেই, আবার আমিষ মানেই যে সেটা প্রাণীজ হতে হবে এমনও কোনো ব্যাপার নেই। অনেক রকম হজবরলার মাধ্যমে আমরা কিন্তু এই আমিষ আর নিরামিষটাকে দেখি। তার মধ্যে আবার একটা ছোট্ট বিষয় আমরা দেখতে পাই যে আমিষ খাবারের ছোঁয়া লেগেই নিরামিষ দুম করে আমিষ হয়ে যায়, এটাও কিন্তু আমরা দেখি। তাহলে অ্যাকচুয়ালি আমরা করব কি? আমিষ আর নিরামিষ খাবার ঠিক কাকে বলে? কি করা উচিত? আমাদের কি সত্যি মানব জীবন অতিবাহিত করতে নিরামিষাশী হয়ে পড়া উচিত, নাকি আমিষাশী থাকা উচিত? চলুন জেনে নিই আজকের এই ভিডিওটার মাধ্যমে। আমরা ভিডিওটার প্রথম ভাগে জানবো নিরামিষ খাবার কাকে বলে আর আমিষ খাবার কাকে বলে। আপেক্ষিকভাবে আমাদের বোঝানো হয় যে নিরামিষ মানে উদ্ভিজ্জ খাবার এবং আমিষ মানে প্রাণীজ খাবার। কিন্তু আমাদের সনাতন ধর্ম অনুযায়ী আমাদের কিন্তু কিছু উদ্ভিজ্জ খাবারও আমিষের মধ্যে লিস্টেড হয়ে রয়েছে, আর কিছু প্রাণীজ খাবারও কিন্তু নিরামিষের মধ্যে লিস্টেড হয়ে রয়েছে। যেমন পেঁয়াজ, রসুন, মসুর ডাল, এগুলো সবই উদ্ভিজ্জ, তা সত্ত্বেও এগুলোকে কিন্তু আমিষের মধ্যে ফেলা হয়। আবার ঠিক উল্টোটা, যেমন দুধ, মধু, এগুলো কিন্তু প্রাণীজ, তা সত্ত্বেও এগুলো নিরামিষের মধ্যে পড়ে। কথার মধ্যে এরকম পার্থক্য কেন? আমিষ মানেই প্রাণীজ আর নিরামিষ মানেই উদ্ভিজ্জ, এই অবধিও তো ঠিক ছিল। কিন্তু কিছু প্রাণীজ খাবার হঠাৎ করে কি করে নিরামিষ হয়ে গেল, আর কি করে কিছু উদ্ভিজ্জ খাবার আমিষ হয়ে গেল? এই প্রশ্নের উত্তর বোঝার আগে আমাদের একটু পেছনের দিকে যেতে হবে আর তিনটে টার্ম খুব ভালো করে বুঝতে হবে। গীতাতে বলা রয়েছে তিনটে গুণের কথা। এই তিনটে গুণ বা এই তিনটে গুণের টার্মই আজকে আমাদের ব্যাখ্যা দেবে বাকি অংশটুকুর। গীতাতে তিনটে যে গুণের কথা বলা আছে তার মধ্যে হচ্ছে একটা রাজসিক, একটা তামসিক, একটা হচ্ছে সাত্ত্বিক। এই তিনটে গুণের কথা বলা হয়েছে যে এই গুণগুলো তখনই সম্ভব যদি আমরা এই ধরনের খাবার খাই, এই খাবার আমরা যদি ভোজন করি। তাহলে এই তিনটে গুণ কিন্তু আমাদের প্রত্যেকটা খাবারের মধ্যে বিরাজমান। যেমন প্রথমেই বললাম রাজসিক মানে যে ধরনের স্পাইসি মশলাদার খাবার, কিংবা যেগুলো একটু নেশাগ্রস্ত খাবার, অ্যাডিকশন বাড়াতে পারে, নেশার প্রবণতা বাড়াতে পারে, যেমন চা, কফি, অ্যালকোহল, এই ধরনের খাবারকে আমরা রাজসিক খাবার বলি। তামসিক খাবার মানেই মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, এগুলোকে আমরা তামসিক খাবার বলি। আর সাত্ত্বিক খাবার মানে হচ্ছে যেগুলো শুধুমাত্র উদ্ভিজ্জ আছে, বাকি রাজসিক আর তামসিক বাদ দিয়ে যেটুকু অংশ পড়ে থাকে সেটা হচ্ছে সাত্ত্বিক খাবার। একটু লক্ষ্য করলে দেখবেন আমি এক্ষুনি বললাম যে রাজসিক আর তামসিকের মধ্যে কিছু কথা যেখানে বলা হলো যে মাছ মাংস তো ঠিক আছে, বুঝলাম রাজসিক আর তামসিক, কিন্তু কফি কিংবা পেঁয়াজ, রসুন, এগুলো তো উদ্ভিজ্জ জিনিস, তার সত্ত্বেও কেন এগুলোকে রাজসিক তামসিক বলে আলাদা করা হলো? কারণ এগুলো শরীরের মধ্যে একটা উদ্দীপনা জাগায়, এগুলো একটা বার্নিং সেন্সেশন তৈরি করে, একটা প্রদাহ তৈরি করে শরীরের মধ্যে, যেগুলো শরীরের পক্ষে মোটেই ভালো না। এবং শরীরের ভেতরের অংশে যদি এরকম প্রদাহ বারংবার চলতে থাকে, সেগুলোর এফেক্ট পড়ে ব্রেনে, সেগুলোর এফেক্ট পড়ে আমাদের কাজের মধ্যে। আমরা কাজ করি খুব হঠকারিতা সিদ্ধান্তের মধ্যে, কোনো কাজ করি ইম্পালসের মধ্যে দিয়ে, কোনো কাজ করি এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে। এই কাজেরও যখন এই রকম গতিবিধি চলতে থাকে, তখন আমাদের কোনো সিদ্ধান্ত নিতে এবং কাজের আউটকাম খুব ভালো পেতে অবশ্যই খুব বাধাপ্রাপ্ত হয়। কারণ আমাদের তখন মানসিক স্থিতি ভালো থাকে না। আমাদের মানসিক স্থিতি তখন কিন্তু সেই রকমেরই হয় যেরকম খাবার আমরা খাচ্ছি আর যেরকম শরীরের রিপারকেশন আমাদের তৈরি হচ্ছে। এই জন্য এদেরকে রাজসিক তামসিক বলা হয়। এই তিন রকম
খাবার যদি আমরা খাই তাহলে ওই 3 রকম গুণই কিন্তু আমাদের মধ্যে দেখা যায়। যেমন রাজসিক খাবার রাজসিক গুণকে উৎপন্ন করে, তামসিক খাবার তামসিক গুণকে উৎপন্ন করে এবং সাত্ত্বিক খাবার সাত্ত্বিক গুণকে উৎপন্ন করে। কিন্তু এই নিরামিষ আর আমিষ খাবার প্রচলন আজ থেকে নয়, বহু যুগ যুগ আগে থেকে। তাহলে মানুষ খায় কেন? যদি আমাদের ধর্মের একদম গোড়া থেকেই এই কথাটা খুব পরিষ্কারভাবে বলে রাখা হয়, তাহলে মানুষ খায় কেন? তাহলে আমরা আমাদের পূর্বপুরুষ দেখে কেন উদ্বুদ্ধ হয়েছি এগুলো খেতে? কারণ এই খাবারগুলো যে যে গুণের খাবার সেই গুণের ব্যক্তিত্বকে বাড়ানোর জন্য এই খাবারগুলো প্রয়োজন ছিল। যেমন রাজসিক মানে রাজার এই খাবারগুলোর প্রয়োজন ছিল যে রাজার গুণকে এনহ্যান্স করার জন্য। রাজা একটু বলিষ্ঠ হবে, রাজা একটু তেজি হবে, রাজার রক্ত গরম হবে, তবেই না রাজা রাজা ভাব দেখানো যাবে। তবে এই ধরনের খাবার যেগুলো এরকম বার্নিং সেন্সেশন বাড়িয়েছে, প্রদাহ বাড়িয়েছে, নিজের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে, এই ধরনের খাবার রাজার কিন্তু প্রয়োজন হতেই পারত। কিন্তু একটা কথা ভেবে দেখুন তো, যে মানুষটা সারাদিন গবেষণা করছে, যে মানুষটা গুরুকুলে শিক্ষাদান করছে, মানে শিক্ষক আর কি, যে মানুষটা সারাদিন পড়াশোনার মধ্যে রয়েছে, তার কি এরকম প্রদাহ আদৌ শরীরের জন্য ভালো? নিশ্চয়ই নয়। তাহলে তার কি দরকার? তার শান্ত মস্তিষ্ক, শরীরে একটা শীতলতা ভাব, শান্ত মন, একটা কামনেস, একটা পিসফুলনেস, পুরো অ্যাটমসফিয়ার তার তখন দরকার। তাহলে মানে স্বভাবতই বোঝা যাচ্ছে যে যে গুণের অধিকারী সম্প্রদায় রয়েছে, যার যে জিনিসগুলো গুণগুলো বাড়ানো দরকার, তার জন্য ঠিক সেই ধরনের খাবারই দরকার। তাহলে উত্তরটা খুব সহজ, যে এই ধরনের গবেষক কিংবা পড়ুয়া কিংবা শিক্ষক, এদের কিন্তু সাত্ত্বিক খাবারের কথা বলা হয়েছে। সাত্ত্বিক ভোজন করলে এদের মধ্যে সেই শান্ত ভাব, এদের মধ্যে সেই ক্রিটিক্যাল চিন্তাভাবনা করার একটা ক্যাপাসিটি, কোনো সমস্যার সমাধান খুঁজে বার করার ক্যাপাসিটি স্বভাবতই এনহ্যান্স হবে। এটা শুনে বোঝা যাচ্ছে প্রাচীন সময়ে কিন্তু পেশাগত দিক থেকে পেশাভিত্তিক হিসাবে মানুষের খাদ্যাভ্যাস হতো। সেই পেশাভিত্তিক ব্যাপারটা যখন আমাদের বর্তমান সময়ের দিকে এগোতে লাগলো, প্রাচীন সময়ের থেকে একটা পরিবার থেকে নানান রকম পেশার আবির্ভাব হলো। পুরোহিতের ছেলে যে পুজো করবেন এমন নয়, আবার শিক্ষকের ছেলে শিক্ষকতা করবেন এমন নয়। সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে একটা পরিবার তৈরি হলো, যেখানে একটা পরিবারে অনেক রকম পেশার মানুষ দেখা গেল, কিন্তু খাদ্যাভ্যাসও মিলেমিশে এক হয়ে গেল। আমিষ নিরামিষ রাজসিক তামসিক সব এক হয়ে গেল। আশা করি এতক্ষণ অবধি বোঝাতে পারলাম যে নিরামিষ আর আমিষ খাবারের পার্থক্যটা কোথায়, বা নিরামিষ আর আমিষ খাবার কাকে বলবো। রাজসিক তামসিক সাত্ত্বিক এই খাবারগুলো কিন্তু আমাদের গুণ প্রদর্শন করে, আমাদের কোন গুণের কোন পেশার কী ধরনের খাবারের অভ্যেস প্রয়োজন সেটা নির্দেশ করে। তাই সেই হিসাবে কিন্তু রাজসিক তামসিককে আমরা আমিষ এবং সাত্ত্বিককে আমরা নিরামিষ ধরি। চলুন এবার জেনে নিই আমাদের তাহলে কি করা উচিত। আমাদের কি রাজসিক তামসিক নাকি সাত্ত্বিক খাবার দাবার খাওয়া উচিত? আমিষ খাওয়ার অনেকটা খারাপ দিকও রয়েছে, কারণ এখন মেডিকেল সায়েন্স বলছে আমিষ খাওয়ার কিন্তু প্রবণতা অনুযায়ী যত বেশি যে আমিষ খাচ্ছে, মানে ধরুন রাজসিক আর তামসিক খাবার যত বেশি মানুষজন খাচ্ছে, আমি সেগুলোকে এখন আপাতত আমিষ বলেই নির্বাচন করছি, সেই ধরনের খাবার মাছ মাংস পেঁয়াজ রসুন এই ধরনের খাবার যত মানুষ খাচ্ছে তত কিন্তু মানুষের শরীরের খারাপ হওয়া, শরীরের কমপ্লেক্সিটি তৈরি হওয়ার চান্সেস বাড়ছে। অপরদিকে সাত্ত্বিক খাওয়ার পর কিন্তু মানুষের শরীর যেহেতু একটু লাইট থাকছে, মানুষের শরীর যেহেতু হালকা থাকছে, অল্প কাজ করেই মানুষ বেশ নিজেকে প্রোডাক্টিভ ফিল করতে পারছে, শরীরে ভারী ভাব কমছে, তাই জন্য কিন্তু মানুষকে সাত্ত্বিক খাওয়ার একটা ভালো দিকও রয়েছে। যেমন সাত্ত্বিক খাবার খেলে কিছুটা পরিমাণ তুলনামূলকভাবে নিরোগ থাকা সম্ভব হয়। মানে একজন মানুষকে সুস্থ হতে যদি প্রোটিন দরকার হয়, তাহলে কিন্তু তার কাছে প্রাণীজ প্রোটিনটা বেশি এফেক্টিভ হবে, মানে মাছ মাংস ডিম ইত্যাদি। আর উদ্ভিজ্জ প্রোটিনটা কিন্তু একটু স্লো এফেক্টিভ হবে। তাই জন্য কিন্তু প্রোটিনের রিসোর্স যদি মানুষকে এনহ্যান্স করতে হয়, কোনো অসুস্থ মানুষকে যদি তাড়াতাড়ি বাড়াতে হয়, তাহলে কিন্তু তাদের প্রাণীজ প্রোটিন প্রেফার করাই বেটার। এবার আসি আমাদের 3 নম্বর ভাগে, মানে 3 নম্বর সলিউশন বা আলটিমেট সলিউশন। আমিষ খাবো না নিরামিষ খাবো? আমিষ খেয়ে কি আধ্যাত্মিকতা সম্ভব নয়? সম্ভব, সব সম্ভব। আধ্যাত্মিকতা যদিও এক এক জনের কাছে এক এক ধর্মের কাছে কিন্তু এক এক রকম ব্যাখ্যা দেওয়া হয়।
আমি বলবো এটা আমার ব্যক্তিগত মতামত। আমি বেশ কিছু স্ক্রিপচার্স, বেশ কিছু পুঁথিপত্র ঘেঁটে আমি এটুকুনি কনক্লুশন আনতে পারি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে আমিষ যাদের পরিবেশের ওপর ডিপেন্ড করছে, যে আমিষ খাওয়া বাদ দেওয়া আমার জীবন থেকে সম্ভব নয় এই মুহূর্তে, তাহলে কি আমি আধ্যাত্মিকতা বন্ধ করে রাখবো? নিশ্চয়ই না। আধ্যাত্মিকতা আমিষ খেয়েও সম্ভব, বাট ওই যে বললাম, যদি তুমি বেশি আমিষ খাও, দিনে 3 বেলা আমিষ খাচ্ছ, 7 দিনের 7 দিন আমিষ খাচ্ছ, তারপরেও তুমি আধ্যাত্মিকতার চেষ্টা করছো, সেটা তোমার পক্ষে সম্ভব হবে না। তারপরে আধ্যাত্মিকতা তোমার ভেতর থেকে আসবে না। কারণ আধ্যাত্মিকতা মানে তোমাকে ধ্যান করা, তোমাকে ঠাকুরের নাম জপ করা, তোমার ইষ্ট দেবতার নাম জপ করা, সেটা এত সহজে সম্ভব হবে না যদি না তোমার মনের মধ্যে একটা শান্তি, একটা স্থিরতা আসে। তুমি যদি আমিষ এই মুহূর্তে ছাড়তে না পারো, তোমার ফুড হ্যাবিট, তোমার পরিবেশ, তোমার বাড়ির কালচার যদি আমিষের ওপরই ডিপেন্ডেন্ট হয়, আর তুমি একার পক্ষে পুরো জিনিসটা চেঞ্জ করা সম্ভব না হয়, তাহলে আমিষ ততটুকুই খাও যতটুকু তোমার শরীরের কাছে মনে হচ্ছে এটা একটা ওষুধ, এটা একটা প্রোটিনের রিসোর্স, আমার এতটুকুই দরকার। লোভীবশত আমিষ খেও না। পারলে দিনের একটা সময় বা 2টো সময় বা সপ্তাহের বেশ কয়েকটা দিন সাত্ত্বিক খাবার খাও, সাত্ত্বিক ভোজন করো। এইভাবে তুমি যখন দেখবে আধ্যাত্মিকতা করতে, তোমার আধ্যাত্মিকতার মধ্যে প্রবেশ করতে তোমাকে যখন নিজের থেকেই একটা লাইট ফিলিংস আসবে, তখন তুমি আস্তে আস্তেই নিজে ফিল্টার করে নিতে পারবে যে তোমার পক্ষে আমিষ না নিরামিষ কোনটা বেছে নেওয়া উচিত। তার আগে অবধি নিজের মনের মধ্যে আর ওভার থিঙ্কিং নিয়ে চলে এসো না যে আমার ঠিক কী করা উচিত, আমি কেন ছাড়তে পারছি না আমিষ, আমি বাড়ির লোককে কেন বোঝাতে পারছি না, আমি কি সত্যি পাপ করছি। এত প্রশ্নের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে গেলে উত্তর সমাধান কিছুই পাবে না। তার জন্য যেভাবে বললাম সেভাবে নিজেকে একটু অবজার্ভ করো যে তোমার কী ধরনের খাবার আস্তে আস্তে কমানো উচিত, কী ধরনের খাবারের পরিমাণ বাড়ানো উচিত। ডিলিট করা, স্টপ করা এত ইজি জিনিস নয়। আমরা কিছুটা কমাতে পারি, কিছু ভালো জিনিস বাড়াতে পারি। এইভাবেও লাইফে কিন্তু ইনকর্পোরেট করা পসিবল। আর কেন আমরা নিরামিষ খাবো, কেন আমিষ খাবো, কেন খাবো না, তার একটা ব্যাখ্যা আমি দিয়ে দিলাম। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে এবং সবার মনের মধ্যে জমে থাকা উত্তর এই ভিডিওর মাধ্যমে পাওয়া গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন। ওম শান্তি।